স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। দ্বাবিংশ পরিচ্ছেদ। নীলকমল যাত্রার দলে। নীলকমল কালীঘাটে বাবুর বাড়ি খায় দায় থাকে, কাজকর্ম করে। বাবু একটি ভালো বেহালা খরিদ করিয়া দিয়াছেন। সকলে কুঠি কাছারি চলিয়া গেলে সেটি বাজায়। তাহাকে দেখিয়া যদি কেহ বাবুকে জিজ্ঞাসা করিত, এটি কে? বাবুর উত্তর করিবার অগ্রে নীলকমল কহিত, আমি একজন কালোয়াত, বাবুকে গান বাজনা শোনাই আর বাবুর বাড়িতে বাসা করিয়া থাকি। বস্তুত নীলকমলের দ্বারা বাবুর একটি চাকরের কাজ চলিত। এজন্য বাবু নীলকমলের কথায় একটু হাসিয়া ক্ষান্ত হইতেন, আর কিছু বলিতেন না। রাস্তা দিয়া ফিরিওয়ালারা যখন হাঁকিয়া যাইত, নীলকমল তখনই তাহাদিগকে ডাকিত। নিকটে আসিলে নীলকমল জিজ্ঞাসা করিত, আজ কোন জায়গায় কারুর যাত্রা হবে বলতে পারো? যে ফিরিওয়ালা একবার নীলকমলের ডাকে আসিয়াছে, সে আর দ্বিতীয়বার আসিত না। নীলকমলও আর কাহারো কাছে জিজ্ঞাসা করিত না। তার বিশ্বাস ছিল ফিরিওয়ালারা সকল বাড়িতে যায়, সুতরাং সব জায়গার খবর জানে। ক্রমে 1 মাস 2 মাস যায়, নীলকমল আর যাত্রার খবর পায় না। নীলকমলের রাত্রে ঘুম হয় না, দিনে দুদণ্ড স্থির হইয়া এক স্থানে বসে না, কিন্তু কোনোখানে গিয়া অনুসন্ধান করিতেও ভরসা হয় না। ঘরের বাহিরে গেলেই হারাইয়া যাইবে, এই চিন্তা নিয়তই নীলকমলের অন্তঃকরণে জাগরুক। অথচ কোথায় যাত্রা হইবে, কেমন করিয়া সেখানে যাইবে, তাহার উপায়ও না করিলে নয়। নীলকমল এক দিবস প্রত্যুষে গাত্রোত্থান করিয়া তামাক খাইতেছে এবং কোথায় যাত্রা হইবে এই চিন্তা করিতেছে। এমন সময় বাবু বাহিরে আসিয়া ডাকিলেন, নীলকমল, নীলকমল। নীলকমল অন্যমনা হইয়া ভাবনা করিতেছিল, সুতরাং বাবুর ডাক তাহার কর্ণকুহরে প্রবেশ করিল না। বাবু নিকটে আসিয়া ডাকিলেন। নীলকমল ফিরিয়া বাবুকে দেখিতে পাইল। বাবুর পোশাকি ধুতি চাদর ও ছড়ি হাতে দেখিয়া নীলকমল জিজ্ঞাসা করিল, আপনি কোথায় যাবেন? আমারে ডাকছেন নাকি? বাবু কহিলেন, হ্যাঁ, চলো যাত্রা শুনে আসি। তুমি নাকি যাত্রা শুনবার জন্য বড় ব্যস্ত হয়েছ। নীলকমল উত্তর করিল, আজ্ঞা হ্যাঁ, আমারে যদি নিয়ে যান তবে বড়ই ভালো হয়। বাবু কহিলেন, সেই জন্যই তো তোমাকে ডাকছি, শীঘ্র চলো, আবার বাড়ি ফিরে এসে কাছারি যেতে হবে। নীলকমলের আর দেরি নাই। অবিলম্বে হুকাটি রাখিয়া স্কন্ধে চাদর ফেলিয়া বাবুর পশ্চাৎ পশ্চাৎ বাড়ির বাহির হইল। বাবু কালীঘাটের কালীবাড়ির রাস্তা ধরিলেন। নীলকমল তদ্দর্শনে জিজ্ঞাসা করিল, যাত্রা হচ্ছে কোথায়? কালীবাড়ির কাছে। কালীবাড়ির বড় কাছে? হ্যাঁ। নীলকমল বাবুর উত্তর শুনিয়া কহিল, তবে আপনি যান, আমার যাওয়া হবে না। বাবু জিজ্ঞাসা করিলেন, কেন যাওয়া হবে না? যার পাথরের চোখ থাকে সে যেন কালীবাড়ি 2 বার যায়, আমার মাংসের চোখ, আমি আর সেখানে যাব না। কেন বলো দেখি? নীলকমল কহিল, মহাশয়, আমি যখন প্রথম দিন এলাম তখন এক হাটের লোক ধর ধর করে পিছু পিছু এসে এক থানার কাছে আমাকে পেরে ফেললে, কেবল সিন্দুর দেবার জন্যে। আমি আর সেখানে যাইনি, আমার চোখটি যাবার জো হয়েছিল, আর খানিক থাকলেই যেত। বাবু হাসিয়া কহিলেন, আমার সঙ্গে এসো, তোমার ভয় নাই। অমন দাদা ঠাকুরও বলেছিলেন, কিন্তু বিপদের সময় তো ঠেকাতে পারলেন না। তখন যে রামা মাঝির মতন হাল ছেড়ে বসে রইল, হতো যদি আমার দেশ,
তাহলে এক ডাকের বাড়িতে মাথা ভেঙে দিতাম। তোমার দাদা ঠাকুরও তো তোমার মতন শহুরে লোক, তা তোমাকে বাঁচাবে কে? তুমি আমার সঙ্গে এসো, কোনো ভয় নাই। দাদা ঠাকুর শহরের লোক মন্দ কি? সে কৃষ্ণনগরে থাকতেই কত গাড়ি দেখেছিল। গাড়ি দেখলেই শহুরে হলো? এখন তুমি যেতে হয়তো চলো, না যাও তো বলো, আমি যাই। নীলকমলের যাবার খুব ইচ্ছা, অথচ কালীবাড়ির কাছে ভয়ে সহজে শিকার হয় না। ক্ষণকাল এক স্থলে দাঁড়াইয়া চিন্তা করিয়া কহিল, কোনো ভয় নেই তো? এই বেলা ঠিক করে বলো। বাবু উত্তর করিলেন, আর কতবার বলবো? নীলকমল বাবুর কথায় ভর করিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। যাত্রার স্থলে গিয়া নীলকমল একবার ঝাড় লণ্ঠনের দিকে চায়, একবার যাত্রাওয়ালাদের দিকে চায়, মাঝে মাঝে উপস্থিত লোকজনের দিকে চায়, এবং যা দেখে তাহারই সম্বন্ধে বাবুকে প্রশ্ন করিতে লাগিল। বাবু ক্ষণকাল পরে বিরক্ত হইয়া গেলেন। বেলাও বেশি হইতে লাগিল, কাছারি যাইতে হইবে। এজন্য বাবু নীলকমলকে কহিলেন, চলো তবে এখন যাই। নীলকমল কহিল, আমি যেখানে একবার এসেছি, যাত্রা শেষ না হলে আর যাব না। বাবু নীলকমলের কথা শুনিয়া প্রস্থান করিলেন। যাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কেমন নীলকমল, পথ চিনতে পারবে তো? নীলকমল উত্তর করিল, না চিনি এত লোক আছে, জিজ্ঞাসা করলেও বলে দেবে না। কি জিজ্ঞাসা করবে বলো দেখি? কেন, বাবুর কথা। কোন বাবু? যে বাবু কাছারি কাজ করে। বাবু হাসিয়া কহিলেন, তাহলেই তুমি আমার বাড়ি পৌঁছাবে আর কি। নীলকমল কহিল, কেন হাসলে যে? আর কি কেউ কাছারি কর্ম করে নাকি? এখানে কটা কাছারি? আমাদের গায়ে তো একটা বই নেই। বাবু কহিলেন, তার হিসাব তো এখন দিতে পারিনে। মোদ্দা কথা, যদি আমার বাড়ি যেতে চাও তবে রামেশ্বর বাবুর বাড়ি কোথায় বলে জিজ্ঞাসা করো। নীলকমল রামেশ্বর বাবু মুখস্থ করিতে আরম্ভ করিল। রামেশ্বর বাবুর নাম মুখস্থ করা নীলকমলের দ্বিতীয় উদ্দেশ্য। কার যাত্রা হইতেছে এটি নিশ্চয় করা। নিকটস্থ একজন লোককে দুবার জিজ্ঞাসা করিল, কিন্তু উত্তর না পাইয়া তার গা টিপিল। টিপটি বড় সহজ টিপ নয়। টিপ খাইয়া সেই লোকটি উহ কে রে বলিয়া নীলকমলের মুখের দিকে চাহিল। নীলকমল তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া জিজ্ঞাসা করিল, কার যাত্রা হচ্ছে? সে কহিল, তা কি লোকের গা না টিপে জিজ্ঞাসা করলে হয় না? নীলকমল কহিল, এত চট কেন ভাই? যদি তোমার ব্যথা লেগে থাকে তুমি আমাকে নয় একটা টিপ দাও। গোলমাত করো, গোলমাত করো, একজন খোট্টা দাঁড়াইয়া কহিল। নীলকমলের আর কাহারো কাছে জিজ্ঞাসা করিতে সাহস হয় না। এমন সময় দুজন লোক গান শুনিয়া উঠিয়া যাইতেছে। নীলকমলের নিকটবর্তী হইয়া একজন অপরজনকে কহিল, আর গোবিন্দ অধিকারীর সে কাল নাই। নীলকমল যেন আকাশের চাঁদ হাতে পাইল। তখন ভাবিতে লাগিল, গোবিন্দ অধিকারীর সঙ্গে তো আমার আলাপ আছে, একবার চোকাচোকি হলে হয়, তাহলেই আমাকে ডাকবে, আর আমি আসরে গিয়ে বসবো। এ বেটার গায়ে হাত দিয়ে ডেকেছি বলে চটে গেল। আসরে গিয়ে বসলে বেটা টের পাবে আমি একজন জেসে নই। এইরূপ চিন্তা করিয়া নীলকমল একবার ডান দিকে চেয়ে থাকে, একবার বাঁ দিকে চেয়ে থাকে, কিন্তু চোখাচোখি আর হয় না। অগ্রে যাইবারও আর জো নাই। নীলকমল এক স্থানে দাঁড়াইয়া ক্ষণেক এদিক ক্ষণেক ওদিক দেখিতেছে। এমন সময় যাত্রা ভাঙিয়া গেল। সকলে বাহির হইতে লাগিল। গোল অনেক চুকিয়া গেল। নীলকমলের অভীষ্ট সিদ্ধ হইল। নীলকমল আসরে গিয়া বসিল।